ভারতবর্ষ যেমন অনেক মনি ঋষিদের দেশ, তেমনি ভারতবর্ষ মহান বিপ্লবীদের দেশ। এই দেশ বিপ্লবীদের যেমন তীর্থভূমি, তেমনি সাধু সন্তদের তীর্থভূমি। ভারতবর্ষ বলতে আমরা স্পিরিচুয়ালিটি বুঝি। ভারতবর্ষ হচ্ছে আদর্শবাদের দেশ। আমরা রাত পোহালেই যার 128তম জন্মদিন উদযাপন করব, এখনো পর্যন্ত আমাদের এই মহান ভারত সন্তানের মৃত্যু জীবন সম্পর্কে রহস্য রয়ে গেছে। আমার চেহারার মধ্যে হয়তো একটা ভারাক্রান্ত ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি মহান বিপ্লবী ভারত সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, যার জীবন রূপকথার কাহিনীকেও হার মানায়, যার জীবনের প্রতিটি ধাপ আত্মোৎসর্গ আমাদের জীবনে চলার প্রেরণা হয়ে থাকে। কিন্তু কখনো কখনো আমরা যখন তার জীবনের পরিণতি সম্পর্কে একটা ধোঁয়াশার মধ্যে থাকি, তখন আমাদের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে থাকতে হয়। যদি আমাদের মধ্যে ভারত আত্মা, ভারত মায়ের প্রতি যদি শ্রদ্ধা থাকে, তাহলে আমরা এই জিনিসটা সহজেই উপলব্ধি করতে পারি। বস্তুত ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসু 18ই আগস্ট 1945 তারিখে তাইহুকো বিমানবন্দরে থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে ইম্পিরিয়াল জাপানি কোয়ান্টাং আর্মির লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা সিদেইথের অতিথি হিসাবে যে বুমারু বিমানটিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তারপর 3য় ডিগ্রি পুড়ে যান। জাপানি ফরমুজা, এখন তাইপেই বা তাইওয়ান, এবং প্রধান পাইলট সহ এবং জেনারেল শিদেই সহ তাৎক্ষণিকভাবে নিহত হন। প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে যে ইতিহাস পড়ি, ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু এখনো পর্যন্ত আমাদের কাছে রহস্য। এই রহস্যের দ্বার উদ্ঘাটনের জন্য অনেকগুলি কমিশন গঠন করা হয়েছে, কিন্তু যতগুলি কমিশন গঠন করা হয়েছে, প্রত্যেকটা কমিশন আরো রহস্যের দিকে আমাদের নিয়ে গেছে। তাহলে আমরা কি সেই জায়গাতে আছি যে আমরা প্রতি বছর শহীদ দিবস বা অন্যান্য দিবসের সঙ্গে আমরা নেতাজিকে শ্রদ্ধা করতে পারি না? শুধুমাত্র তার আবির্ভাব বলবো আমি, কারণ ভারতবর্ষ হচ্ছে মহামানবের সাগর তীর এবং উনি ছিলেন নিঃসন্দেহে ভারতবর্ষের একজন মহামানব। কিন্তু একটা জিনিস বলতে অবাক লাগে যে আমরা এই শৈশব থেকে একটা জিনিস আমরা শুনে এসেছি যে তাইহুকোতে বিমানবন্দরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনাবসান হয়। তাহলে এটাই যদি হয়ে থাকে, তাহলে ওই শেষ যাত্রা বা শেষ যাত্রার দিন আসলে কি হয়েছিল, আমরা এই বিষয়টি নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। কোনো কোনো সময় আমাদের প্রকৃত ইতিহাস উদ্ঘাটন করতে গেলে বিয়ন্ড চিন্তা করতে হয়, কিন্তু নেতাজির ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট,
যে যত ধরনের চিন্তা করা হোক না কেন, সেখানে কিন্তু রহস্যই থেকে যায়। তাহলে আমি একদম প্রথম থেকে নেতাজির বিমানে চড়া থেকে বিমানে কি হয়েছিল, যে প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস চেষ্টা করব আমার দর্শকদের জানানোর। 1945 সালের 16ই আগস্ট তিনি সিঙ্গাপুর ছেড়ে ব্যাংকক, সিয়াম বর্তমান থাইল্যান্ড এর উদ্দেশ্যে রওনা হন। 16 তারিখ থেকে 17 তারিখ সকালে তিনি ব্যাংকক থেকে সাইগন, এখন যেটা হোচিমিন সিটিতে বলা হয়, যেখানে তিনি উড়ে যান। 17 আগস্ট বিকালে তিনি সাইগন থেকে তুরানে, ফরাসি ইন্দোচীন এবং দানাং ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করেন। পরের দিন ভোরবেলা 5টায় তিনি তাইহুকো ফরমুজা উদ্দেশ্যে তুরান ছেড়ে যান। 18 আগস্ট দুপুর 2:30 তিনি ডাইরেন, মানচুং এবং চীনের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই তার বিমান বিধ্বস্ত হয় এবং সুভাষচন্দ্র বসু বলা হয় যে আহত হন। এই বিষয়টা আমি পরে আসছি। এবং সেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সংক্ষিপ্তভাবে এটাই হচ্ছে তাইহুকো ঘটনা। মূল কথা হচ্ছে, জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর যখন আইএনএ সেনাবাহিনী মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছে, তখন নেতাজি তিনি চাইলে সোভিয়েত ইউনিয়নে পাড়ি দিতে পারতেন। সোভিয়েত রাশিয়ার বিমান তাকে নিতে এসেছিল, কিন্তু যখন তিনি দেখলেন যে সোভিয়েত রাশিয়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশীদার এবং পরবর্তী সময়ে জাপানের সঙ্গে সোভিয়েত রাশিয়ার সমস্যা হতে পারে বা পরবর্তী সময়ে ভারতের সঙ্গে সমস্যা হতে পারে, তাই তিনি টোকিওতে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন এই সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছিল বা সত্যিই কি তিনি সেই বিমানে ছিলেন, সেই বিষয়ে হাজার প্রশ্ন আমাদের থেকে যায়। বলা হয় যে মিৎসুবিশি KI-21 টুইন ইঞ্জিনের ভারী বোমারু বিমানে তিনি চড়েছিলেন এবং তার সঙ্গী ছিলেন আজাদিন ফৌজেরই একজন বিশিষ্ট ব্যক্তি এবং তার বন্ধু ব্যক্তি ছিলেন হাবিবুর রহমান। 17 আগস্ট 1945 সালে 2টার দিকে সাইগন বিমানবন্দরে উঠেছিলেন এবং সেখান থেকে যাত্রা পথে তাদের বিমান দুর্ঘটনাটা ঘটে। এবার সঠিক ওই দিন কি ঘটনা ঘটেছিল, যখন 23 আগস্ট 1945-এ জাপানি সংবাদপত্র ক্লিপিং এ সেই মহান বীরের মৃত্যুর ঘটনাটি প্রকাশিত হয়। বলা হয়, টেক অফের সময় বোমারু বিমানের নেওয়া স্ট্যান্ডার্ড পথ ছেড়ে যাওয়ার সময় ভিতর থেকে যাত্রীরা ইঞ্জিনে ব্যাকফায়ারের মতো একটি বিকট শব্দ শুনতে পান। বিমানবন্দরে থেকে একজন মেকানিক্স ওই বিমান একজন ইঞ্জিনিয়ার সেই বিমানে ছিলেন এবং তিনি বললেন যে বিমান থেকে কিছু একটা পড়ে গেছে এবং সেটি ছিল পোর্ট সাইড ইঞ্জিন এর একটি অংশ বা প্রপেলারটা পড়ে যাওয়ার পর বিমানটি প্রথম থেকেই দুর্বল হয়ে যায় এবং তার যেটা বলা হয় যে ইঞ্জিনে বিকল হওয়ার যে ঘটনাটা সেখানে ঘটে। প্লেনটি ডান দিক থেকে দুলতে থাকে এবং পড়ে যায়, বিধ্বস্ত হয় এবং দুটি ভাগে ভাগ হয়ে যায়
এবং সেখানে আগুন বিস্ফোরিত হয়। ভিতরে প্রধান পাইলট সহ সহ পাইলট এবং জেনারেল সিদেই তাৎক্ষণিকভাবে নিহত হন। হাবিবুর রহমান হতবাক হয়ে গেলেন। সংক্ষিপ্তভাবে যে ঘটনাগুলি সেই পত্রিকার মাধ্যমে লেখা হয় যে হাবিবুর রহমান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তখনও সচেতন ছিলেন, তবে মারাত্মকভাবে আহত হয়েছিলেন দুই একজন, যাদের অবস্থা তখন খারাপ ছিল। কিন্তু প্রধান পাইলট, সহ পাইলট এবং জেনারেল সিদেই তারা তখনই মারা গিয়েছিলেন, কারণ তারা ককপিটের সামনের দিকে বসেছিলেন। এবার নেতাজি সুভাষচন্দ্র, যেটা হাবিবুর রহমান তার প্রতিবেদনে পরবর্তী সময়ে বলেছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসু মারাত্মকভাবে আহত হননি, তবে পেট্রোলে তিনি ভিজেছিলেন। রহমান যখন সেখানে আসেন, তিনি এবং বোস পিছনের দরজা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু লাগেজের দ্বারা সেটা আটকানো ছিল। তারপর তারা শিখার মধ্য দিয়ে দৌড়ানোর এবং সামনের দিকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গ্রাউন্ড স্টাফরা তখন কাছে এসে দেখলো দুজন লোক মোটামুটি আগুনের মধ্যে টলমল করছে, যাদের মধ্যে একজনের উপরে টর্চ দিয়ে দেখা হলো এবং দেখা হলো উনি আর কেউ নয়, সুভাষচন্দ্র বসু, এবং পেট্রোলে ভেজা জামা কাপড়, আর তাতে আগুন লেগে গেছে। রহমান আরো কয়েকজন মিলে আগুন নেভাতে সক্ষম হন এবং সুভাষচন্দ্র বোসের মুখ এবং মাথার দিক অনেকটা পুড়ে যায়, এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালের যে ইনচার্জ ছিলেন তানোউশি ইয়োকোশিমিকে ডেকে পাঠান। তখন হাসপাতালে তার বেশ কিছুক্ষণ চিকিৎসা হয় এবং সেই চিকিৎসায় তিনি প্রাথমিকভাবে সাড়াও দিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে কিছুক্ষণের মধ্যে তিনি কোমাতে চলে যান এবং কোমাতে যাওয়ার পর তার মৃত্যু হয়। প্রতিবেদনটিতে আরো বলা হয়, যখন তারা হাসপাতালে সুভাষচন্দ্র বোসকে নিয়ে গিয়েছিলেন, তিনি অনেকটা সচেতন ছিলেন এবং বেশিরভাগ বলা যায় যে তিনি মোটামুটি সুসংগত ছিলেন কিছু সময়ের জন্য। সুভাষ তার চারপাশে আবৃত একটি কম্বল ছাড়া মোটামুটি নগ্নই ছিলেন। ডক্টর ইয়োশিমি অবিলম্বে শরীরের অনেক অংশে, বিশেষ করে তার বুকের ৩য় ডিগ্রি পোড়ার প্রমাণ পেয়েছিলেন। তিনি খুব সন্দেহ করেছিলেন যে তিনি বেঁচে থাকবেন। ডক্টর ইয়োশিমি অবিলম্বে সুভাষ বসুর চিকিৎসা শুরু করেন এবং ডক্টর সরুতা তাকে সহায়তা করেন। ইতিহাসবিদ লিওনার্ড এবং গর্ডনের মতে, যিনি পরে হাসপাতালের সকল কর্মীদের সাক্ষাৎকার নিয়েছিলেন, একটি বিশেষ জীবাণুনাশক রিমুভাল তার শরীরে বেশিরভাগ অংশে লাগানো হয়েছিল। তারপরে একটি সাদা মলম প্রয়োগ করা হয়েছিল এবং তার শরীরে বেশিরভাগ অংশে ব্যান্ডেজ করা হয়েছিল। ডক্টর ইয়াসিমি বোসকে তার দুর্বল হার্টের জন্য বিটা ক্যারোটেক্সের 4টি এবং ডিনজামিনের 2টি ইনজেকশনও দিয়েছিলেন। এগুলি প্রতি 30 মিনিটে দেওয়া হয়েছিল, যেহেতু তার শরীর পুড়ে যাওয়ার পর দ্রুত তরল হারিয়েছিল, তাই তাকে শিরায় রিঙ্গার দ্রবণ দেওয়া হয়েছিল। তৃতীয় একজন ডাক্তার, ডক্টর ইশি, তাকে রক্তদান করেছিলেন। একটি সুশৃঙ্খল কাজও এবং ওই সময় করা হয়েছিল, যেখানে মিৎসুর একজন সেনাবাহিনীর প্রাইভেট ডক্টর তার রুমে এসেছিলেন এবং তাকে নার্সও তার পরিচর্যা করেছিলেন। সুভাষচন্দ্র বসু তখনও পরিষ্কার কথা বলছিলেন। ডক্টর ইয়োশিমি তার সঙ্গে কথা বলেছিলেন এবং সুভাষচন্দ্র বসু প্রাথমিকভাবে সাড়া দিলেও শীঘ্রই তার চিকিৎসায় সাড়া দেওয়াটা শরীর বন্ধ করে দিয়েছিল এবং তিনি কোমায় চলে গিয়েছিলেন। কয়েক ঘন্টা পর রাত 9টা থেকে 10টার মধ্যে তিনি মারা যান।
কয়েক ঘন্টা পর রাত 9টা থেকে 10টার মধ্যে সুভাষচন্দ্র বসু মারা যান। এই ছিল তার সেই প্রতিবেদন। বোসের মৃতদেহ প্রধান তাহিরপুত্র শ্মশানে দাহ করা হয়েছিল এবং ওই সময় 20শে আগস্ট এই দাহটা করা হয়। দুদিন পর 7 সেপ্টেম্বর একজন জাপানি অফিসার লেফটেন্যান্ট তাতসুও হাইসিদা বোসের ছাই টোকিওতে নিয়ে যান এবং পরের দিন সকালে সেগুলিকে টোকিও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি রামামূর্তিকে হস্তান্তর করা হয়। 14 সেপ্টেম্বর টোকিওতে বোসের জন্য একটি স্মারক সভা অনুষ্ঠিত হয় এবং কয়েকদিন পর টোকিওতে নিচিরেন বৌদ্ধ ধর্মের রেনকোজি মন্দিরে পুরোহিতের কাছে ছাই তুলে দেওয়া হয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেখানে কোনো ভারতীয়দের প্রবেশও নেই। তারপর থেকে তার মরণোত্তর যে ছাই সেটা সেখানেই থাকে। এবার প্রশ্ন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মিৎসুবিশি KI-21 বোমারু বিমানে গিয়েছিলেন, সেটার ইঞ্জিন বিকল হয়ে যাওয়া বা ভেঙে পড়া, সেখান থেকে তার মৃত্যু হওয়ার থেকে শুরু করে যে সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল সেখানে ভারত সরকারের ভূমিকা ছিল যে সম্পূর্ণ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তার তিরোধান দিবস ঘোষণা করা। কিন্তু এখনো পর্যন্ত আমরা সুভাষচন্দ্র বসুর বেঁচে আছেন কিংবা সুভাষচন্দ্র বসু কোথায় আছেন আমরা জানি না। এখানে একটা বিষয় আমি উল্লেখ করছি, 1940 খ্রিস্টাব্দে যখন তিনি গৃহবন্দী ছিলেন এবং ব্রিটিশদের চোখে ধুলা দিয়ে যখন তিনি দেশ থেকে পালিয়ে বললে খুব তাকে কটূক্তি করা হবে, দেশ থেকে চলে গিয়েছিলেন, ছদ্মবেশে তিনি গিয়েছিলেন, তখন 1-1.5 বছরের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু হয়তো আর জীবিত নেই। কেননা 1938 খ্রিস্টাব্দে যখন তার যক্ষা রোগ হয়, যক্ষা রোগে তখন 1938 খ্রিস্টাব্দের আগে তার যখন যক্ষা রোগ হয় তিনি তখন জেল থেকে মুক্তি পান। 1927 খ্রিস্টাব্দে তিনি জেল থেকে মুক্তি পান এবং ওই সময় তিনি অস্ট্রিয়াতে যান চিকিৎসার জন্য এবং সেখানে এমিলি শ্যাঙ্কেলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তী সময়ে এই মহান বিপ্লবীর প্রেমেরও কিছু ঘটনা রয়েছে যেখানে উভয়ের মধ্যে প্রেমের বন্ধন হয়, কিছুদিনের মধ্যে তাদের বিবাহ হয়। যাই হোক, সেটা একটা ঘটনা ছিল। তো এই পুরো ঘটনা নিয়ে যে গোলক দাদা রয়েছে, আমরা হরপ্পা সভ্যতা নিয়ে অনুসন্ধান করি, আমরা বৈদিক সভ্যতা নিয়ে অনুসন্ধান করি, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের ঘটনাগুলি নিয়ে আমরা অনুসন্ধান করি, ডাইনোসরের জীবাশ্ম খুঁজে আমরা সেগুলি কত বছরের সেটা আমরা চেষ্টা করি, সায়েন্টিফিক প্রসেসে ইতিহাস অনুসন্ধান করার চেষ্টা করি। কিন্তু সুভাষচন্দ্র বসু 1940 খ্রিস্টাব্দ থেকে 1942 খ্রিস্টাব্দ এই যে জাস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার আগে পর্যন্ত একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে সুভাষচন্দ্র বসু হয়তো আর নেই, কিন্তু দেখা গেল সুভাষচন্দ্র বসু সেই সর্বাধিনায়ক রূপে আবার আজাদ হিন্দ ফৌজ হয়ে আসলেন এবং ভারত মাকে মুক্ত করার যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড়টা অন্যদিকে না ঘুরলে হয়তো সুভাষচন্দ্রের মধ্য দিয়েই ভারতবর্ষে তিনি যে আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন সেই আজাদ হিন্দ ফৌজ এর মাধ্যমে
ভারত স্বাধীন হতো এবং দেশে আজাদ সরকার গঠিত হতো। এখানে অনেকগুলি কমিটি গঠন করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা কমিটি সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কে রহস্যের কোনো উদ্ঘাটন করতে পারেনি। সেটা শাহনাজ কমিটি হোক, আর মুখার্জি কমিটি হোক, আর ফিগেস রিপোর্ট হোক। 1946 খ্রিস্টাব্দের ফিগেস রিপোর্টে কি বলা হয়েছে? এটাও একটা গুজব ছিল, যা তার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছিল। মাউন্টব্যাটেনের অধীনে সুপ্রিম আইল্যান্ড কমান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার কর্নেল জন ফিগেস একজন গোয়েন্দা কর্মকর্তাকে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর তদন্তের দায়িত্ব দেন, এবং তারাও সেই ফিগেস রিপোর্টে এই তাইহুকো ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখনো পর্যন্ত অনেকগুলি কমিটি গঠন করা হয়েছে, ফিগেস রিপোর্টও এসছে। শাহনাজ কমিটি গঠন করা হয়েছে 1956 খ্রিস্টাব্দে। শাহনাজ কমিটিও আমাদের নেতাজির সম্পর্কে কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। খুলাসা কমিটি 1970 খ্রিস্টাব্দে হয়েছে, অনেকগুলি দলিলও অ্যাক্সেস করা হয়েছে, তারপরেও তার সিদ্ধান্ত এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছে। মুখার্জি কমিশন হয় 1905 খ্রিস্টাব্দে। সেই মুখার্জি কমিশনও আমাদের কাছে কোনো ধরনের পরিষ্কার কিছু বলতে পারেনি। জাপান সরকার রিপোর্ট প্রকাশ করে পুনরায় 1956 খ্রিস্টাব্দে, যে রিপোর্ট ভারত সরকার 2016 সালে একটা ডিক্লারেশনের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্যই থেকে গেল। প্রয়াত সুভাষচন্দ্র বসুর মৃত্যুর কারণ ও অন্যান্য বিষয়ে যে তদন্ত শিরোনামে জাপান সরকার একটি অনুসন্ধান প্রতিবেদন 1 সেপ্টেম্বর 2016 সালে প্রকাশ করেছিল। এটির উপসংহারে আসে যে বোস 18 আগস্ট 1945 সালে তাইওয়ানের তাইহুকোতে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তাহলে প্রশ্ন হচ্ছে, এতগুলি কমিটি যদি ঘুরে ফিরে একটাই কথা বলে যে সুভাষচন্দ্র বসু তাইহুকোতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তাহলে কেন ভারত সরকার এখনো পর্যন্ত এই ডিক্লারেশনটা দেয় না? আমরা কেন এই মহান বিপ্লবীর তিরোধান দিবসটা আমরা পালন করতে পারি না? আমার এই সংক্ষিপ্ত প্রচেষ্টার মাধ্যমে সবার কাছে আমার দাবি থাকবে যে আমরা অনেকগুলি কমিটি গড়ে তুলেছি নেতাজির জন্য। যদি এই প্রত্যেকটা কমিটির সিদ্ধান্ত এক হয়, তাহলে ভারত সরকার সেই ডিক্লারেশন দিলে যে 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইহুকো বিমানবন্দরে তার বিমান দুর্ঘটনা হয়েছিল এবং তিনি হাসপাতালে রাত্রে 9টা থেকে 10টার মধ্যে প্রথমে কোমায় ছিলেন, তারপরে মারা গেছেন, তাহলে আমরা অ্যাটলিস্ট একটা জিনিস করতে পারি, তার তিরোধান দিবস পালন করতে পারি। এই মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মের ঠিক প্রাক পর্বে জন্মদিনের যেখানে 128তম জন্মদিন পালন করা হবে, তার ঠিক প্রাক পর্বে এই মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার ভিডিওটা তৈরি করেছি। অনেকগুলি তথ্য দেওয়ার চেষ্টা করেছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও আরো অনেক বিষয় রয়েছে সেখানে। চেষ্টা করব পরবর্তী সময়ে আরো অনেক কিছু তুলে ধরার। আর আরেকটা ভিডিও আমি নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।